নোটে গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্যে নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুড়তে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছর খানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাং সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামা রেখে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাটাখানেক, আর আছে একখানি পড়ো পড়ো সনের কুঁড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বেমন কি একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের 8-60 শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তোক করছে মাগি, ধুলা পড়া দিছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওনেরই কাম। খোদা তো পাত্তা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টেরায় টেরায় চায়। ধুলা ছিটায় তাকে তো বেশ করছে। কথাটা মিথ্যে নয়। চাউনিটা একটু তেরচা তেরচা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারোর সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-20-7-20। মোতালেবের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর বয়স হবে। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্য ইচ্ছা করে নিজের ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানার নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এই তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম। গাঁটের কুড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আঁচ নিয়ে দেখেছে মোতালেব সে গুনাগার 2-1 নয়, 5 একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম, কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওড়া আর চোখ উদানের আগাছার জঙ্গলাপিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁকে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসলো ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চলল নাকি? চলবো না, শুনলানি টাকার খাক্কাই তোমার বাতালে। মোতালেবের রাগ দেখে হাসলো ফুলবানু। হ হ শুনছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা, তার দাম দেবা না?
ও খাক্কাইটা আসলে বাজারের নয়, বাজারের মাইয়া। হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠা। কেবল ধামাই কেন, পালাই উঠে বসবো। মোট ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালাই। বোঝো ক্ষমতা, বোঝো কেমন পুরুষ মানুষের মোট। মোতালেব হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে। ও সুন্দর মিঙা, রাগ করলানি? শোনো শোনো। কি শুনবো? এদিক ওদিকে তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শুনবা আবার কি? শুনবা মনের কথা। শোনো, বাজারের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইন্সের ত্যাগ দেখতে চায়, বুঝছো? তাই বইলাম, আকাম কুকাম করতে চাইও না মিঙা, জমি ক্ষেত বেচতে চাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেব। হয়স, শীতের কয়টা মাস রাখ, ত্যাগও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবিধানের সবুর থাকবে নি দেখবার। খুব থাকবো, তেমন বিশ্ববর ভেবে ভাইব না আমারে। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করে দেখল মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুহুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপর করবার অভ্যেস নেই মোতালেবের। ধারে টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাত করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকাচায় ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেড়ে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গায়ের দুধ নয় যে বোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকে দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুঁইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পোঁচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত দিয়ে বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফারফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পইটা হবে, ঘরের পইটা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজ হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নাম ডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাকরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরতো, কাজ করতো সঙ্গে সঙ্গে। সাকরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, সিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেফের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে, রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারের ভাড়ায় ঝুলিয়ে।
রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের ওপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড় আর গুড় থেকে পয়সার কাঁচা রস যখন পাকা রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আঁটা ঘরের সামনে। জাগনো আসো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেব। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট করে ওইটা যদি ঝাঁপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কাল আইছি আর মনে পইরা গেছে মাজু খাতুন রে রস জাল দিয়া দিতে হবে, কিন্তু 4.5 আনা কইরা পয়সা দেবা মেয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এবছর। গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে। মনের সুখই গতরের সুখ। তা যাই কও তাই কও মেয়া, 4 আনার কমে পারবো না এবার। যদি 16 আনা দিতে চাই, রাজি হবা নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল। তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। সবাই তো রাইত তো শুইয়া ঘুমাবার জন্যই, কিন্তু শুইলে কি আর চোখে ঘুম আসে বিবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাত কাটানো যায়। ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগো তুইয়া তুমি আসবা আমার দুয়ারে? অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়াপোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাঁড়ি। সাচায় নাকি? আর আমি? তোমার কথা আলাদা। তুমি হইলা নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়। তোমার সাথে তাগো তুলনা। তখনকার মতো মোতালেফকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোড়পাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে থেকে যখন কাজকর্ম করত মোতালেব, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা। তখন থেকেই জানাশোনা দুজনের, কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরে সন্দেহ হয়েছিল মোতালেফের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে। অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেব। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেঙে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেব। মাজু খাতুনকেই
নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে দু একজন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেবের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, অমন খুবসুরত মুখ কারো নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেবকে আরও আসতে হলো দু এক সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেবের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাঁট দিয়ে দিয়ে জঞ্জাল দূর করলো উঠানের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরো অনেকের বসেদের মারুজ্জেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাঁকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেব উঠানের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এর ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাঁট দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পালা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লা রস চোঙাগুলোর মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকালে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়া পড়শির অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাঁটি মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর শের 3 পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5 খানা 10 টাকার নোট। অর্ধেক আগাম দিলাম মেয়া সাহেব। আগাম কিসের? আপনার মাইয়ার। তাজা কড়কড়ে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাদেক মেরধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া আর চিল্লাচিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাইত? তার জন্য ভাবেন কেন মেয়া সাহেব? গাছে রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললে সব সাফ হইয়া যাবে উইড়া। এলেম শেখ জল চৌকে এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেবের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাঁচাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও
একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফোলালো ফুলবানু। বেসবর কেটা হইল মিঙা, এদিকে আমি রইলাম পথসাইয়া, তুমি ঘরে নিয়ে ঢুকাইলা আরেকজনারে। না ঢুকায় করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? বুঝলাম, মানও বাসাইলা, জানও বাসাইলা, কিন্তু গায়ে সে আরেকজনের গন্ধ ছড়াই রইল, তা ছাড়াবা কেমনে? মনে এলেও মুখ ফুটে কথাটা বলল না মোতালেব, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল। গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সোডা সাবান কিনে দেব বাজার গোনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমার লইয়া। গতরগুলা ঘইসা ঘইসা বদগন্ধে উঠাইয়া ফেইল। সাচ্চাই নাকি? সাঁচাই না তো কি মিছা? সুইঙ্গা দেখো তখন নতুন মাইন্সের নতুন গন্ধে ভুরভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। বেসবর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো 50 টাকা জোগাড় হতেই মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজাকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মেতি মিয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে। গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিলা, আর গুড় যাই ফুরাইলো অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খোলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধে হতে না হতে এসে আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার রান্ধন বাড়ন ঘর গেরস্থালি, কাছে আসো বৈশা। সবুর সবুর, এই কটা মাস কাটাইলা কি করে মিঙা? খেজুর গাছ লইয়া। তুমি আবার সেই গাছের কাছেই ফিরে যাও। গাছের আদর গাছই সইতে পারে। কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান, কেবল তোমার রসই বছরে 12 মাস চোয়াইয়া চোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের বড় বড় সনের কুঁড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শির এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা, যেখানে যায় বউ ছাড়ার কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকাবায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি-টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। বয়স কত হবে তার?
তো আমাগো বয়সী হইব 50 51। গাছি না তো সে, খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? গাছ কাটতে যাবে কেন? ওসব কাজ কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায় আর শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা পোষবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল। রসের সঙ্গে কিছু মাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকা যদি করে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে, সে বেশি দেরি করতে চায় না। দেরি কইরা কাম কি? দেরি বেশি হলেও না, সপ্তাহ খানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। আপদ গেল। পেতনির মতো ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলত, চোখের ওপর সাপ মনে করতো দিন রাত। তার হাতগুলো তো মাছলাম। কি কও ফুলজান? পেতনিনে খুব ডরাও বুঝি। না, এখন আর ডরাই না। পেতনি তো সুইটাই গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। পাখা মেইলা কখন উড়াল দেয় তার ঠিক কি? পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দের সে সব পাইয়া গেছে। এখন ঘরের মাইসের পছন্দ আর নজরটা বরাবর এইরকম থাকলে হয়। চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিন রাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান সুপারি খয়ের মশলা। দিন ভৈরা পান খাওয়া, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। কেন? আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে। আমি পান সাইজা দিই, তুমি বরং দিন রাত খাওয়া দাও। থামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট। পানের রসে রাঙাইয়া না। পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়ার ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কিষান বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষান খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। হইল তো বইয়া গেল, রোদে পইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না। নিজেদের পাট তো বেশি নয়, পা কাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছে অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়। সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয় তাতে। অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নামে ধান কাটতে। আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মুমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাঁচি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেফ। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে যায়। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও সারাইতে পারো না মেঙা? হাত তো ছিল সঙ্গে। ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোঁক ফেলাবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোঁকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। ধামায় করে, পইকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ছেড়ে ফেলে ধান থেকে।
মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় না বউ? হ্যাঁ, কষ্ট একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মেঙা? গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাচাই আসমান গুনা নাই মাইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেফের বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেফ। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ কাজে নামডাক আছে মোতালেফের, এ কাজে গাঁয়ের মধ্যে সেই সেরা। এবারেও বাঁড়ুজ্যেদের 20-1.5 গাছ বেড়ে গেল। গাছ কাটানোর ধুম লেগে গেছে, একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেফ, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখে। দু হাতে ঠেলে দু হাত জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমায় মোতালেফ, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতার খড় বয়ে আনে মোতালেফ। ফুলবানুকে বলে, রস ডাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় চাই। সেরা সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। ভয় কি, আমি তো আছি কাছে। আমারে পুচ কইর, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা যায়। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো। কেমন যেন নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন দরম মায়া মানুষ তুমি, এত কইরা কইয়া দি, বুঝাইলে বোঝো না? এই গুড় হইছে, এই নি খরিদ্দারে কিনবে পয়সা দিয়া? কি কিনবে না কেন? বেচতে জানলেই কিনবে। তাহলে তুমি যাইয়া ধামা লইয়া বইসো বাজারে, তুমি বেইচা আইসো। খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কিনে, গুড়ের দিকে চাইয়া কিনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো একেবারেই নয়। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চালানসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরানো খদ্দেররা একবার গুড়ের দিকে চায় আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমন তর গুড় হইল মিয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতন সুয়াদ পাইলাম না। গেলবারে তো গুড় খাইছি তোমার, জিও ভাই যেন জড়াই রইছে, আশা ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার সদন শেখ মদন শিকদারের গুড়ের স্বাদ বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগের সর্বাঙ্গ চলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে, তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার। অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্য? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেখো না আবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা রস। হ হ সিনসি। আর বক বক হইল না, ঘুমাইতে দাও মাইন্সের। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা।
রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক ঝোড়া জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেব। এনে রাখলো সেই পাঁকাটির চালার দোরের কাছে। কিরকম গুড় হইতেছে আইজ ফুলজান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেব। কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কিরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সারে সারে গোটা 5 জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে ঠিক তাই, সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন একটু ধরে গেছে। পোড়ো পোড়ো গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেবের। গলা চিরে চিৎকার বেরোলো, কই, কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইড়া গেল সেদিকে খেয়াল নাই তোমার? তুমি আসছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুণা বাইরাই আইলা তুমি বিদ্যাধরী। এই জন্যই গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামে দেশ ঠাইয়া গেল তোমার জন্যে। খবরদার, চুল ধইরো না, গায়ে হাত দিও না, তাই বইলা। ও, হাতে মারলে মান যায় বুঝি তোমার? কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের জির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব। যেমন বেসবুর বেবুজ তার অনুরাগ, রাগও তেমনি প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ হলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করলো না। আমারে আমারে লইয়া যাও বাজান, এমন এমন ঘুমার মানুষের সাথে ঘর করবো না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানো পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। 2 দণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি দিনে হয়, রাত্রে মেটে। তা নিয়ে আবার একটা ভাবনা। মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করলো মোতালেব। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলসান। কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা। মনের কথা যেন মুখ ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব। চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাঁকাটির মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। কোথাও ছিটে ফোটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান।
রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সালাম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো সব? সাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। ও মেয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় কোনো রকম সকমে সইলা যাচ্ছে। সাওয়াল পানের জন্যে শের 2-3 গুড় লইয়া যান না মিয়া, ভালো গুড়। তা ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। না মিয়া, সেদিন কালার নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেবের দিকে। এ কেমন তোর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? তা কত কইরা দিতেছেন মেয়া? দামের জন্য কি 2 সের গুড় দিলাম আপনার পোলা পাইনের খাইতে। কौन জানি চাচায় দিছে। না 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 না, সে কি মেয়া, এ কেমন কথা? আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? আচ্ছা, নিয়ে তো যাই নাইচ, খাইয়ে দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় ছাওয়াল পানরে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোঁব না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে স্বামীকে। খবরদার ওই মাইনসের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাব ঘর গুনা, রাইত পোহাইলে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেব। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো নাদিরের উঠানে। বাড়ি আসেন নাকি মিয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও আপনি? আসেন আসেন। আবার রস নিয়ে আইছেন কেন মেয়া সাহেব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সে মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই না ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভেতরে ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এ বাড়ি গুনা, এখনই নাই মা যাইতে কও। একটুও কি শরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠলো আইসা এখানে? আস্তে আস্তে, একটু গলা নামিয়ে কথা কও বিবি, শুনতে পাবে। মাইন্সের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালেও তো অমন কইরা খেদায় না মাইন্সে। তুমি বুঝবা না মিয়া, কুকুর বিড়াল ঠিকাও অধ্যম থাকে মানুষ, শয়তান ঠিকাও সাংঘাতিক হয়। পুছ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে, একটুও কি নাচ শরম নাই? একটা কথাও মৃদু স্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি 2টি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মিয়া সাহেব, শুনবেন না একটু? আপনি বসেন মেয়া সাহেব, বসেন। নেন ধরেন, তামাক খান।
নাদিরের হাত থেকে হুঁকোটা হাত বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হয়ে একটা কথা কন বিবিরে। তা আপনিই কন না মেয়া সাহেব, দশ কি তাতে? না, আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেব মিয়া খাওয়াইবার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেব, কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়ে দেবার জন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়ে যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এবছর 100 টাকা পছন্দসই গুঁড়ো তো সে হাটে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হয়েছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেবের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আর 2টি চোখ ছলছল করে উঠছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। ও কি মেয়া, হুকাইছে কেবল ধৈরা রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন নি নিভা গেল গইলকার। না মিয়া ভাই, নেবে নাই।